শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের প্রথম সাক্ষ্য দিচ্ছেন জুলাই আহতরা। ট্রাইব্যুনালের রাজসাক্ষী মামুন, ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে বিপ্লব ব্যর্থ হবে। অভ্যুত্থান স্মরণে শাহবাগে ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীর ঢল। বিকেলে শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। বিমানের শব্দে এখনো আতঙ্কিত মাইলস্টোনের শিক্ষার্থীরা। দুর্ঘটনার 12 দিন পর খুলছে স্কুল, মঙ্গলবার থেকে ক্লাস। স্মরণ সভায় অভিভাবক শিক্ষার্থীরা। যশোরে বিএনপি নেতা ও সাংবাদিকদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগের পর নিরাপত্তার শঙ্কায় ব্যবসায়ী। নাটোর চিনিকলে অস্ত্রের মুখে 90 লাখ টাকার মালামাল লুট। এবং মার্কিন শুল্ক চাপে পোশাকের ক্রয়াদেশ চীন থেকে বাংলাদেশে আসার সম্ভাবনা। নীতি সহায়তা চান ব্যবসায়ীরা। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো সংবাদ জুড়ে। সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম। ঐতিহাসিক দিন দেখলো সারা দেশের মানুষ। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকালে সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর বলেন, নির্মম নিষ্ঠুরতায় নয়, শেখ হাসিনার বিচার হবে আইনি প্রক্রিয়ায়। আসামিরা পলাতক থাকলে বিচার প্রক্রিয়ায় বাধা হবে না। রাব্বি হোসেনের প্রতিবেদন। দেশের বিচার ব্যবস্থায় এ এক ঐতিহাসিক পদক্ষেপ। আদালতের সামনে প্রদর্শিত হচ্ছে রক্তাক্ত জুলাই নিয়ে তথ্যচিত্র। পিনপতন নীরবতায় তখন পুরো এজলাস। হত্যাযজ্ঞের তথ্য সম্বলিত জুলাইয়ের নানা প্লট সামনে এলে যখন চোখ মুছছেন অনেকে, তখন নির্বাক অপলক দৃষ্টিতে গারদকক্ষে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন নির্মমতা দেখছেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুনও। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2 নম্বর মামলায় তিনিও একজন প্রধান আসামি, একই সঙ্গে রাজসাক্ষীও। যে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এই ভিডিও চিত্র প্রদর্শনের আগে বেলা 11টায় বসেন আদালত। জনাকীর্ণ আদালতের শুরুতেই বক্তব্য পেশ করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বললেন, বাংলাদেশের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ থেকে নয়, ইতিহাসের ভয়ঙ্কর স্বৈরাচারের বিচার চাইতে এসেছি। রাজপথে মিছিল করছিলেন, প্রতিবাদ করছিলেন, দাবি আদায়ের সংগ্রামে ছিলেন, তখন সেই সমস্ত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, ল্যাথেল উইপন ব্যবহার করা হয়েছে। আমরা এই অপরাধের বিচার চেয়েছি। পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয়, সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন। পরে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, আসামির অনুপস্থিতি, তার ইচ্ছাকৃত পলায়ন কিংবা বিদেশি রাষ্ট্রের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে নির্লিপ্ততা কোনো কিছু ন্যায় বিচারে বাধা হবে না। কোনো ব্যক্তি যত উঁচু পদে আসীন হন না কেন, কিংবা তার ছায়া যতই দীর্ঘ হোক না কেন, সে আইনের ঊর্ধ্বে নয়। আজ আমরা এই ট্রাইব্যুনালের কাছে নিবেদন করছি যেন দোষীদের সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা হয় এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করা হয় এবং গোটা বিশ্বকে এই বার্তা দেওয়া হয় যে অপরাধীরা যত বড়ই হোক তার জন্য বিন্দুমাত্র ছাড় থাকবে না। আসামির অনুপস্থিতিতে বিচার মানেই ন্যায় বিচার বঞ্চিত হওয়া নয়। এই ট্রাইব্যুনালের কার্যধারায় 2 জন আসামির অনুপস্থিতিতে বিচার কোনোভাবেই অপরাধীর জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বাধা হতে পারে না এবং হবে না। বিরতির পর দুপুর 1:45টার পরে আবারও বসেন আদালত। এ সময় জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেন সাক্ষীরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ চলছে। এই মুহূর্তে সাক্ষ্য দিচ্ছেন জুলাই আহত একজন। সেখানে আছেন সহকর্মী আজহার লিমন, যুক্ত হব সেখানে। লিমন, জানাবেন যে আজ কজন সাক্ষ্য দিয়েছেন এবং এখন পর্যন্ত কি পরিস্থিতি জানাবেন।
সাকিব, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে 2 নম্বর মামলাটি, সেটির মাধ্যমে কিন্তু সাক্ষ্য গ্রহণ অর্থাৎ আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা শুরু হলো। এখানে আমরা যেটি জানতে পেরেছি যে প্রায় 81 জন সাক্ষী আছে, তার মধ্যে আজকে সাক্ষী দিচ্ছে এখন পর্যন্ত আমরা দেখলাম একজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড হয়েছে। যিনি সাক্ষী, তিনি আসলে এই জুলাই আগস্টের যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞ থেকে বেঁচে ফিরে আসা এরকম একজন ভুক্তভোগী, তার নাম খোকনচন্দ্র বর্মন। তিনি প্রায় 1 ঘন্টা ধরে তার আদালতে তার জবানবন্দিটা রেকর্ড হয়েছে এবং প্রসিকিউশন পক্ষ এটি সহযোগিতা করেছে। এবং এরপরে যেটি আমরা দেখছি সেটা হলো যে রাষ্ট্রপক্ষ তাকে জেরা করছে। জানেন যে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রপক্ষ কিন্তু আইনজীবী নিয়োগ দিয়েছে, তিনি এখন মূলত তাকে জেরা করছে। যেটি আমরা দেখছি যে যিনি ভুক্তভোগী, তার এমনভাবে গুলি লেগেছে যে মুখমণ্ডল একদমই বিকৃত হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, তার জিহ্বা, মুখ, চোয়াল এবং কণ্ঠনালীতেও সমস্যা হয়েছে। তারপরেও উনি যেহেতু ভুক্তভোগী, সেই ভুক্তভোগীর জায়গা থেকে উনি যা দেখেছেন, ওনার সামনে যে হত্যাকাণ্ড ঘটেছে তার এখানে একটা বর্ণনা দিয়েছে। এবং উনি এইখানে বলেছেন যে এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য প্রধান দায়ী ওনার মতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এবং এর সঙ্গে আরও 2টি নাম উনি যুক্ত করেছেন। সেটি হলো যে সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এবং শামীম ওসমান, যিনি নারায়ণগঞ্জে একজন শীর্ষ আওয়ামী লীগ নেতা ছিলেন। তো এখন তিনি যে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছেন জবানবন্দিতে, সেটার ব্যাপারে নানা কিছু আসলে আমরা দেখছি যে একটা কঠিন জেরা হচ্ছে। এবং শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র যে আইনজীবী নিয়োগ দিয়েছেন, তিনি কিন্তু বেশ কড়াকড়িভাবেই তাকে নানান কিছু জিজ্ঞাসা করছেন এবং আদালতের সামনে সেগুলোর তিনি উত্তর দিয়েছেন। যেটি আজকে বলতে পারি যে এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটায় আমরা একটা নতুনত্ব দেখছি। সেটি হলো যে ওই আন্দোলনের মুহূর্তে ওনার কি পরিস্থিতি হয়ে গিয়েছিল, কিভাবে ওনার চোখে মুখে চোয়ালে গুলি লেগে যে পরিস্থিতিটা হয়েছিল, সেটি যে মোবাইল দিয়ে ধারণ করা হয়েছে, সেই জিনিসটাও কিন্তু এখানে প্রদর্শন করা হয়েছে। এবং যেটি বলতে পারি যে এর আগে এই চিফ প্রসিকিউটর উনি সূচনা বক্তব্য দিয়েছেন এই সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শুরুতে, এবং আজকে এখানে অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন, উনিও কিন্তু একটা বক্তব্য দিয়েছেন। এবং তাদের কথা এটা স্পষ্ট, তারা বলেছেন যে অতীতের কোনো প্রতিশোধ নয়, এই বিচারটা হলো যে আগামীর বাংলাদেশ কেমন হবে তার একটা ভিত হিসাবে এখানে সব পক্ষই ন্যায় বিচার পাবে, এটি তারা বলেছেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে থাকা সবশেষ। সাকিব, ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে, সে খবর জানাচ্ছিলেন আজহার লিমন। জুলাই গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশ করছে ছাত্রদল। আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার রয়েছেন সেখানে, আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। তার কাছ থেকে জানতে চাই, সিফাত একটু জানাবেন আমাদেরকে, সমাবেশে ছাত্রদল নেতাকর্মীরা কি বলছেন? অনানুষ্ঠানিকভাবে আগে শুরু হয়েছে, তবে আনুষ্ঠানিকতা যেটি সেটি 2টা থেকে শুরু হওয়ার কথা ছিল, সেটি শুরু হয়ে গেছে। আমরা একেবারে মঞ্চে অবস্থান করছি, ঠিক তার পাশেই ছাত্র দলের সভাপতি কথা বলছেন। এটি তার আনুষ্ঠানিক কথা নয়, দিক নির্দেশনা যেগুলো রয়েছে সেগুলো দিচ্ছেন সমাবেশকে যাতে শৃঙ্খলা ঠিক রাখে, সেটির জন্য কথা বলছেন। একেবারে মেট্রো রেলের ঠিক নিচে শাহবাগের যে চত্বরটি রয়েছে, সেই চত্বরেই কিন্তু দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মীরা এসে ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছে। ঠিক মঞ্চের সামনে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট, তারপরে দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং মহানগরগুলো, জেলা মহানগরগুলো ধীরে ধীরে আশপাশের এলাকাগুলোতে অবস্থান নিয়েছে। আমরা একেবারে মৎস্য ভবন থেকে মিছিল নিয়ে আসতে দেখছি, কাটাবনের দিক থেকে মিছিল নিয়ে আসতে দেখছি, এবং মঞ্চের পেছনে যে ইন্টারকন্টিনেন্টাল এবং পিজি হসপিটাল সে দিক থেকে মিছিল নিয়ে এসে সামনে অবস্থান নিচ্ছে। এবং এই মুহূর্তে এই শাহবাগ চত্বর কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। এবং আমরা ইতিমধ্যে কেন্দ্রীয় সংসদে যারা সাধারণ সম্পাদক, সভাপতি এবং অন্যান্য যে নেতৃবৃন্দ আছে সেই নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছে, আজকের এই সমাবেশকে তারা ঐতিহাসিক বলছেন। এই কারণে এই 3 আগস্টে কিন্তু 2024 সালে
এক দফার দাবি তোলা হয় এবং তারপরে ঠিক একদিন পরে শেখ হাসিনার পতন হয়। সেক্ষেত্রে আজকের এই দিনটিকে তারা ঐতিহাসিক হিসেবে দেখছেন এবং আজকের এই সমাবেশকে তারা আরো বেশি ঐতিহাসিক বলার কারণ গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এককভাবে ছাত্র দল আর কোনো এমন গণজমায়েত কিংবা সমাবেশ করেনি। তারা অন্যান্য বিএনপির অঙ্গ সংগঠনগুলোর সাথে কিংবা বিএনপির অন্য কর্মসূচি সফল করার জন্য তারা অংশ নিয়েছে, মিছিল করেছে, কিন্তু গণজমায়েত কিংবা সমাবেশ, ছাত্র সমাবেশ, শুধুমাত্র ছাত্রদেরকে নিয়ে যে সমাবেশ, সেটি কিন্তু তারা এই 1 বছর পরে আজকেই করছে, যার জন্য আজকে ছাত্র দলের জন্য একটি বিশেষ দিন তারা বলছে। এবং তারা এখান থেকে যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে অপরাজনীতি বন্ধ এবং মর্যাদার যে ছাত্র রাজনীতি, সহাবস্থানের যে ছাত্র রাজনীতি, সেটি নিশ্চিত করার যে লড়াই এত বছর করেছিল, তারা যেটি বলছে সামনের দিনে তারা যাতে সে লড়াই অব্যাহত রাখতে পারে এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলোর প্রতিও তাদের যে আহ্বান, সেটি হচ্ছে যাতে ক্যাম্পাসে কোনো অপরাজনীতি না থাকে এবং সকলেই যাতে একসাথে হয়ে সামনের ফ্যাসিবাদ বিরোধীতে যেরকম ঐক্যবদ্ধ ছিল সেভাবে ঐক্যবদ্ধ অবস্থানে থেকে সামনে মোকাবেলা করতে পারে সকল ধরনের ফ্যাসিবাদ। এবং বিশেষ করে সামনে ডাকসু নির্বাচন এবং ডাকসু নির্বাচনকে ঘিরে একটি বিশৃঙ্খলা উত্তেজনার যে আভাস সেটি মিলছিল, তারা যেটি বলছে সেরকম যাতে কোনো পরিস্থিতি না হয় তার জন্য নেতাকর্মীদের প্রতি তাদের নির্দেশনা রয়েছে। এবং তারা যেটি বলছে যে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিত্বকারী যাকে নির্বাচন করবে, সে নির্বাচিত করবে, তাকেই তারা মেনে নেবে। তবে তারা যেটি বলছেন যে ডাকসু নির্বাচনের আগে ছাত্রলীগ এখনো যারা ক্যাম্পাসগুলোতে রয়েছে এবং আওয়ামীপন্থী যেসব শিক্ষকরা এখন পর্যন্ত রয়েছে, যারা দোষী রয়েছে, যারা সুনির্দিষ্ট অভিযুক্ত, তাদের যাতে দ্রুত বিচার করা হয়। এবং আজকের এই সমাবেশে জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এসে যুক্ত হবে এবং এরপরে আমরা যেটি দেখছি তিনি ভার্চুয়ালি যুক্ত হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আজকে কথা বলার কথা রয়েছে। এবং এখান থেকে কোনো যেহেতু আজকেই 1 বছর পরে ছাত্র সমাবেশ, সেক্ষেত্রে ছাত্রদের উদ্দেশ্যে এবং সামনে ডাকসু নির্বাচন এবং আগামী জাতীয় নির্বাচনে ছাত্ররাই সকলে ভোটার এবং জানেন 1/3 যেহেতু তরুণ ভোটার, সেক্ষেত্রে ছাত্রদেরকে বিএনপি কীভাবে নিজেদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারে সেটি নিশ্চয় নির্দেশনা দেবেন। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে ছাত্র সমাবেশের সবশেষ। শাহবাগ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। এবারে যাব আমরা জাওয়াদ মাহমুদের কাছে, তিনি আছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় বিকেলে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। আমরা সমাবেশের বিস্তারিত জানবো জাওয়াদের কাছ থেকে। জাওয়াদ, বিকেলে তো সমাবেশ, তো তার আগে আপনি সমাবেশের প্রস্তুতি কি দেখছেন শহীদ মিনারে এবং নিরাপত্তা ব্যবস্থায় তৎপরতার খবর কি? যেটি আপনি বলছিলেন যে বিকেলে অর্থাৎ 4টার সময় কিন্তু এই যে নতুন বাংলাদেশের ইশতেহার সেটি এনসিপির ঘোষণা করার কথা রয়েছে এবং প্রস্তুতি মূলত সকল ধরনের প্রস্তুতি শেষ হয়ে গেছে। যেহেতু শহীদ মিনারে যে বেদি আমার পেছনেই দেখা যাচ্ছে, সেই বেদিতে এখানে বসার ব্যবস্থা করা হয়েছে। যদি এখন বৈরী আবহাওয়ার কারণে ঝিরি বৃষ্টি হচ্ছে, এখানে আমরা দেখছি যে পলিথিনের যে ত্রিপলি আছে সেগুলো দিয়ে যে বসার যে কার্পেট সেগুলো ঢেকে দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে আমরা যেটি দেখলাম যে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক এনসিপি নেতাকর্মীরা যে উপস্থিতি সেটি লক্ষ্য করা যাচ্ছে না, কিংবা এর আগেও আমরা জানিয়েছিলাম আগের সংবাদে, তখনও কিন্তু এখন পর্যন্ত আমরা এনসিপির কর্মী সমর্থকদের উপস্থিতি সেভাবে লক্ষ্য করিনি। যে কয়েকজন সমর্থকদের দেখেছি তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি বা তারা যেটি বলছেন, তারা বলছেন যেহেতু বিকাল 5টায় অর্থাৎ দুপুরের পর, এখন যদিও 2টা বাজে, তারা বলছেন যে বাদ জোহরের পর থেকেই ধীরে ধীরে তাদের যে এনসিপির কর্মী সমর্থকরা তারা আসলে এই শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হবেন। কিন্তু বাদ জোহর আমরা দেখছি যে এখন বৈরী আবহাওয়া, এই আবহাওয়ার একটু অবস্থার উন্নতি হলে অথবা তাদের এই যে কর্মসূচি বিকাল 4টায় সেটির সময় যখন ঘনিয়ে আসবে তখন হয়তো তাদের উপস্থিতি নিয়ে আরও বলা যাবে বা দেখা যাবে আসলে কী ধরনের কর্মী সমর্থক তাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়। আরেকটি বিষয় আপনি যেটা জানতে চেয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর এখানে যে অবস্থা বা পরিস্থিতি, সেটি আমরা সকালে একবার দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর অর্থাৎ পুলিশ সদস্যদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই যে সমাবেশস্থল সেখানে
পর্যবেক্ষণ করে গিয়েছেন। তারা এখানে যারা আয়োজক আছেন তাদের একাধিকজনের সাথে কথা বলেছেন, তারা নিজেরাও অভ্যন্তরীণভাবে আলোচনা করেছেন এখানের যে নিরাপত্তা কোনো ঝুঁকি রয়েছে কিনা সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেছেন। এবং এছাড়া আমরা দেখেছি যে এখানে কিছুক্ষণ আগেই ডগ স্কোয়াড অর্থাৎ ডিএমপির যে ডগ স্কোয়াড রয়েছে সেই স্কোয়াড দিয়ে এই যে পুরো শহীদ মিনার চত্বর এখানে তারা পর্যবেক্ষণ করে গেছেন যাতে কোনো ধরনের শৃঙ্খলার ব্যত্যয় না ঘটে। এখানে একটু জানিয়ে রাখি, যেহেতু আজকে কিন্তু পাশাপাশি দুটি বড় সমাবেশ হচ্ছে, শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপি যে তার সমাবেশ করছে, ঠিক একটু দূরত্বে যেটি শাহবাগ মোড়ে সেখানে কিন্তু ছাত্রদল সমাবেশ করছে। এটি নিয়েও কিন্তু একটি আলোচনা ছিল যে যেহেতু পাশাপাশি দুটি দলের বড় একটি সমাবেশ, সেখানে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কোনো উত্তেজনকর পরিস্থিতি তৈরি না হয়, সেই দিকটিতে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর লক্ষ্য রাখছেন বা তারা সেই বিষয়টি নিয়েও কাজ করেছেন বলে তারা জানিয়েছেন। এবং যারা এনসিপির কর্মী সমর্থক যারা এখানে এসেছেন বা আমরা যারা নেতৃস্থানীয় যাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে একটি সচেতনতা রয়েছে। তারা নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সকল ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলার জন্য তাদের যে প্রস্তুতি সেটি তারা সম্পন্ন করে রেখেছেন। এবং এখন যেটি বলছিলাম যে এই যে মঞ্চের কথা যদি আরেকটু বলি, যেখানে যে পোডিয়াম যেখানে বক্তব্য রাখবে সেটি গোছানো হয়ে গেছে। এখানের যে সাউন্ড সিস্টেম অর্থাৎ শব্দ ব্যবস্থা সেটি কিন্তু পুরোপুরি কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। এখন এনসিপির নেতাকর্মীরা যখন কিছুক্ষণ পর আসবেন তখন হয়তো বোঝা যাবে যে আসলে এখানের কর্মী সমর্থক কেমন হয়। এবং যারা এসেছেন তাদের একটাই প্রত্যাশা, নেতাকর্মীরা সমর্থকরা তারা বলছেন যে একটি নতুন বাংলাদেশের বিনির্মাণ গণতান্ত্রিক কাঠামোর একটি পরিপূর্ণ কাঠামো দেওয়ার ঘোষণা বা নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা এনসিপি এতদিন ধরে বলে আসছে, সেটি আসলে এখান থেকে চূড়ান্ত আর একবার ঘোষণা দেওয়া হবে বলে তারা প্রত্যাশা করছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এনসিপির সমাবেশের সবশেষ মিম। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়ে এনসিপির সমাবেশের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। ভয়াবহ বিমান দুর্ঘটনার 12 দিন পর খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে কাজ শুরু হবে মঙ্গলবার। শুরুর দিনে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। সেই দিনের দুঃসহ স্মৃতি এখনও তাড়া করছে শিক্ষার্থী এবং অভিভাবকদের। আকাশে বিমান উঠতে দেখলেই ভয় পান তারা। বিধ্বস্ত ভবনের দিকে তাকালে স্মৃতিকাতর হচ্ছেন সহপাঠীরা। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। রব্বুল আলামিন ওই পরিবারগুলির অভিভাবক যারা বেঁচে আছে, আল্লাহ রব্বুল আলামিন তুমি তাদের কলিজা ঠান্ডা করে দাও, ধৈর্য ধরার তৌফিক দাও। মোনাজাতে প্রার্থনায় কেবলই সহপাঠী, বন্ধু, সন্তান কিংবা সন্তান তুল্য প্রিয় শিক্ষার্থী আর সহকর্মীদের জন্য দোয়া। যারা বেঁচে আছে তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও। একটি যুদ্ধ বিমান আর হঠাৎ দুর্ঘটনায় চলে যাওয়া 27 শিক্ষার্থী, 2জন শিক্ষক, 3 অভিভাবক ও 1জন স্কুল স্টাফের আত্মার মাগফিরাত কামনা। আর হাসপাতালের বিছানায় পোড়া শরীর কাতরানো আহতদের জন্য সুস্থতা লাভের আশা। এ সময় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। দুঃখঘেরা বেদনা বিধুর ঘটনার 12 দিন পর আবারও ক্যাম্পাসে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা। যদিও মঙ্গলবার থেকে একাডেমিক ও প্রশাসনিক কাজ শুরু, বিরতির সময়টাতে শিক্ষার্থীদের স্বাভাবিক পরিস্থিতিতে ফেরানোর চেষ্টায় কাজ করছে কর্তৃপক্ষ। 21 জুলাইয়ের মতো আজও সকাল থেকে দুপুর পর্যন্ত কিছুক্ষণ পরপর মাইলস্টোন স্কুলের উপর দিয়ে উড়ে যাচ্ছে বিমান, যা দেখামাত্র আগ্রহের বদলে আতঙ্ক সবার চোখে মুখে। সেই দিনের ঘটনার পর কেমন আছেন শিক্ষার্থীরা? প্লেন গেলেই শব্দ পেলেই কিরকম একটা হয়ে ওঠে, লাগে আমার এই সময় এটার জন্য আমাদের ভাই বোনের জীবনটাই হয়ে গেল। সব থেকে সুন্দর মানে আমাদের কলেজের মধ্যে জায়গাটা এটাই ছিল, সব থেকে সুন্দর জায়গা, সুন্দর করে ফুল দিয়ে সাজানো। কিন্তু যখন মানে আজকে যখন হোস্টেল থেকে বাসায় আসছিলাম তখন দেখলাম যে এরকম টিন দিয়ে ঘেরাও করে দিছে। কেউ 3 মিনিট, কেউ 10 মিনিটের ব্যবধানে সেদিন বেঁচে যান। আমাদের ফ্ল্যাটের একজন মারা গেছে, তার মায়ের সামনে দুর্ঘটনাটা ঘটছে। যারা দোলনায় খেলছে বা মাঠে ঘুরছে তাদের বেশি অবস্থা খারাপ হয়েছে, আর যারা এখনো হসপিটালে ভর্তি তারা সম্ভবত কোচিং করছে। ভিতরে যারা ছিল তাদেরকে তো অনেকে বাঁচাতে পারে নাই, তাই বলেই তারা চলে গিয়েছে। এই জায়গাতে যখন নিজেকে কল্পনা করি তখন অত্যন্ত কষ্ট লাগে। অভিভাবকরা এখনো শঙ্কিত, আতঙ্ক বিরাজ করছে তাদের মনেও। আমার বাসার পাশে একজন 8ম শ্রেণীর ছাত্রী তানবীর, ও মারা গেছে। খুবই দুঃখজনক বিষয়, আমরা এগুলো মেনে নিতে পারছি না, এজন্য আসি নাই, আজকে আসছি। ভয় লাগতেছে, বিমান কোন সময় কখন আবার পরে, কখন আইসা পরে, কখন
কি একটা আতঙ্কের মধ্যে আছে। আমার বাসা এটার পিছনে, স্কুলের পিছনে, বিমানটা আসলে আমরা একটা আতঙ্কে থাকি। স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে চালু করা হয়েছে পরামর্শ কেন্দ্র। একাডেমিক কাজ শুরু করতে সবার সহযোগিতা চাইলেন কলেজ কর্তৃপক্ষ। আমরা যখন গার্ডিয়ানদের সাথে কথা বলেছি, ম্যাক্সিমাম গার্ডিয়ান ক্লাস ওপেনের পক্ষে। তারা চায় তাদের স্টুডেন্ট ক্যাম্পাসে আসুক। ক্যাম্পাসে আসলে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে, টিচারদের সাথে কথা বললে তাদের যে একটা ভিতরে যে একটা আতঙ্ক, যে একটা গুমট অবস্থা, সেটা থেকে তারা দ্রুত বের হয়ে আসতে পারবে, এটা আমরাও মনে করি। এবং আমাদের টিচারদেরকে এই কাউন্সিলিংয়ের ট্রেনিং দেওয়া হয়েছে। যারা ক্লাসে থাকবেন তারা স্টুডেন্টদের সাথে সেইভাবে কথা বলবেন যাতে ওরা এই আতঙ্ক থেকে বের হয়ে আসতে পারে। আমরা আপনাদের সহযোগিতাও চাই। মাইলস্টোনের সবুজ মাঠে শিক্ষার্থীদের পদচারণায় আগের সেই উচ্ছলতা হয়তো নেই। আছে প্রিয় বন্ধুদের জন্য মন খারাপ। তাই তো বিধ্বস্ত ভবনের সামনে দাঁড়িয়ে কিছুটা অনুভব, হারিয়ে যাওয়া মুখগুলোকে স্মরণ করা হচ্ছে। দিন গড়িয়ে যাবে, থেকে যাবে রাইসামণি, সায়ান, জারিফ, আয়মান, মাকিন, প্রিয় মিস মাহেরিন, মাসুকা, মাসুমা খালা সহ ৩৩ প্রাণের জন্য হাহাকার। মর্মান্তিক দুর্ঘটনার ১২ দিন পর শিক্ষার্থী এবং অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস। তবে তাদের চোখে মুখে এখনও স্বজন হারানোর শোক এবং কষ্ট। অভিভাবক এবং শিক্ষার্থীরা বলছেন, এরকম দুর্ঘটনা আর যাতে না ঘটে এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। সরকারের উচিত এই ধরনের দুর্ঘটনা রোধে সকল ধরনের ব্যবস্থা নেওয়া। জাহিদ হাসান, এখন ঢাকা। নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন ভূমিকায় রয়েছে বলে অভিযোগ করলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সকালে ইসি সচিবালয়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। ইসিকে সংশোধন হতে এনসিপি সুযোগ দিচ্ছে বলেও জানান তিনি। আরও বলেন, এনসিপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবকিছু সম্পন্ন করেছে। আশা করছি কমিশন নিবন্ধন আবেদনের পরবর্তী ধাপে এগোবে। দলের নিবন্ধন আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছে এনসিপি। একটি দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে তাহলে সেখানে তারা সমস্যা সৃষ্টি করবে। এই পরিস্থিতির দিকে যাচ্ছি। ইলেকশন কমিশন এই পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। আমরা যত দিন দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। ৩ নম্বর জিনিস, একটা ইলেকশন কমিশন যে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠান, কিন্তু আমরা এটাকে যতটুকু এখন পর্যবেক্ষণ করছি আরও ডে বাই ডে, সেটাতে আমরা দেখতে পাচ্ছি এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে। গণ অভ্যুত্থানের পরে মানুষের পাশ থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সেবামূলক কাজে ভূমিকা রাখায় ভালোবাসা, আস্থা অর্জন করেছে নৌ ও বিমান বাহিনী। বাহিনী দুটির নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নৌবাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠানের শুরুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনী বক্তব্যে নৌ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অবদান এবং জাতীয় প্রয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, গণ অভ্যুত্থানের পরে মানুষের পাশে দাঁড়িয়ে ভালোবাসা ও আস্থা অর্জন করেছে তারা। ভবিষ্যতেও বাহিনীগুলো সংবিধান সমুন্নত রেখে রাষ্ট্রীয় সংকট ও দুর্যোগে জনগণের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন। নির্বাচনী পর্ষদকে দেশপ্রেমিক, মেধাবী, পেশাদার ও নৈতিক গুণাবলী সম্পন্ন কর্মকর্তাদের নেতৃত্বে আনার নির্দেশনা দেন তিনি। বগুড়ায় রাতভর বৃষ্টিতে মাটি নরম হয়ে ঢাকার রংপুর মহাসড়কে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। এতে সকাল থেকে বগুড়া শহরের দক্ষিণাংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মেরামত কাজ করছে বিদ্যুৎ বিভাগ। অন্যদিকে বৃষ্টির কারণে দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। বিস্তারিত রাজীব সেলিমের প্রতিবেদনে ছবি তুলেছেন রবিউল ইসলাম। রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত টানা ৬ ঘন্টার বৃষ্টিতে মাটি নরম হয়ে বগুড়ার বনানী এলাকায় ৩৩,০০০ কেভির ৩টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে ঢাকা রংপুর মহাসড়কে। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে বৈদ্যুতিক তার ও খুঁটি অপসারণের প্রায় ৩ ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে খুঁটি উপড়ে পড়ায় বগুড়া শহরের দক্ষিণাংশের বনানী, সিলিমপুর সহ কয়েকটি এলাকায় এখন পর্যন্ত বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ।
কারেন্ট অফ হয়ে গেছে, আমরা মোবাইল করছি বাড়ান, আমি পরে বাইরে হয়ে দেখি যে হয় এরকম বাড়ির উপরে মানে খাম্বাটা পড়ছে, মানে এমন অবস্থা যেহেতু নদীরে মাছ মারা গেছে তাহলে তো আমাদের ক্ষতি হবার ইয়া ছিল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এলাকায় সংযোগ স্বাভাবিক করতে বিকল্প পদ্ধতিতে সংযোগ দেয়া হচ্ছে জানান নেসকোর নির্বাহী প্রকৌশলী। বিদ্যুৎ স্বাভাবিক হয়েছে, এখন মনে করেন যে খুঁটিটা ভাঙছে, খুঁটিটা মনে করেন স্বাভাবিক করতেছে, কাজ চলমান হচ্ছে, এটা আরো হয়তো ঘন্টা 2-3 লাগতে পারে। এদিকে বগুড়া শহরের ফুলতলা এলাকার একটি মাটির বাড়ির দেয়াল ধসে নিহত হয়েছেন কিবরিয়া নামের এক ইলেকট্রিক মিস্ত্রি। সকালে দুর্ঘটনার পর স্থানীয়রা তার চাপা পড়া মরদেহ উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস তার মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশ জানায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে। বগুড়ায় গেল রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত টানা ৬ ঘন্টায় ৯৮.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজীব সেলিম, এখন বগুড়া। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁয়েছে। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আরও জানাতে নীলফামারীর ডালিয়া পয়েন্ট থেকে যোগ দিচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, একটু জানাবেন তিস্তার পানি বৃদ্ধির বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে এবং বন্যার কোনো শঙ্কা রয়েছে কিনা? মিম, সবশেষ যে পরিমাপ হয়েছে দুপুর 12টায়, সেখানে তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আমরা দেখেছি যে লোকালয়ে ধীরে ধীরে পানি ঢুকতে শুরু করেছে। আমি এখন দাঁড়িয়ে আছি নীলফামারীর ডিমলা উপজেলার 22পুকুর গ্রামে। এখানে আমরা দেখছি যে এই যে ভাঙ্গা অংশটা আছে, যে কাঁচা রাস্তা, সেই ভাঙ্গা অংশ দিয়ে লোকালয়ে পানি ঢুকছে। তবে এখন পর্যন্ত কোনো বাড়িতে পানি প্রবেশ করেনি বলে আমরা জানতে পেরেছি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই এলাকাটা নিচু হওয়ায়, অর্থাৎ তিস্তা নদীর যে সমতল, সেই সমতলে এই এলাকাটি অবস্থিত হওয়ায় অল্প একটু পানি বাড়লেই এই এলাকাতে আসলে পানি ঢুকে যায়। এছাড়া অন্যান্য যেসব অঞ্চল আছে, যেমন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বেশ কয়েকটি জায়গা, রংপুরের গঙ্গাচড়ার বেশ কিছু জায়গায় সাধারণত আমরা বন্যার প্রকোপটা লক্ষ্য করে থাকি। তবে সেদিক থেকে, সেই অঞ্চলগুলো থেকে এখনো পর্যন্ত বন্যার কোনো খবর আমরা পাইনি। পানি বলছে যে খুব ধীর গতিতে পানি বাড়ছে তিস্তায় এবং এটি আজকে রাত 8টা-9টা পর্যন্ত বাড়বে এবং তারপরে স্থিতিশীল থাকবে থেকে কালকে যদি বৃষ্টিপাত বেশি হয় এই তিস্তার উজানে, তাহলে হয়তো কালকে আবার বাড়তে পারে। যদি বৃষ্টিপাত না হয় তাহলে হয়তো আজকে যে স্থিতিশীল অবস্থা, সেটি হয়তো আরও একদিন বা 2 দিন থেকে তারপরে আবার কমে শেষ হয়ে যাবে, পানিটা নেমে যাবে। এবং পানি যে বাড়ছে সেটি খুব ধীর গতিতে বাড়ছে, সেটি আমাদেরকে জানাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তবে তারা আশা করছেন যে পরিস্থিতি হয়তো খুব দ্রুতই ভালোর দিকে যাবে। তো এই ছিল আমার কাছে নীলফামারীর ডিমলা উপজেলা থেকে সবশেষ অবস্থা। নীলফামারী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। যশোরের অভয়নগরে এক বিএনপি নেতা ও সাংবাদিকের বিরুদ্ধে বালুতে পুঁতে রেখে নির্যাতনের অভিযোগের পর নিরাপত্তার শঙ্কায় ভুগছেন ব্যবসায়ী পরিবার। এই ঘটনায় 4 কোটি টাকা হাতিয়ে নেওয়া সহ বিভিন্ন অভিযোগে পদ স্থগিত হয়েছে এই বিএনপি নেতার। এই ঘটনায় সেনা ক্যাম্প ও থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শাহনেওয়াজ কবির টিপুর পরিবার। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও অভিযোগ করেন তারা। রিপন হোসেনের প্রতিবেদন। সম্প্রতি যশোরের অভয়নগরের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে বুক পর্যন্ত বালুতে পুঁতে নির্যাতন ও চাঁদায়াদের ঘটনায় দেশ জুড়ে চলছে সমালোচনা। গেল 31 আগস্ট এ ঘটনায় রাজঘাট সেনা ক্যাম্প ও অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী শাহনেওয়াজ কবির টিপুর স্ত্রী আসমা খাতুন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গেল বছরের 2 সেপ্টেম্বর সৈকত হোসেন হীরা নামে একজন শাহনেওয়াজকে নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে যায়। সেখানে জনি তাকে মারধরের পর অস্ত্রের মুখে জিম্মি করে 2 কোটি টাকা চাঁদা দাবি করে। এরপর টাকা দিয়ে সেখান থেকে ছাড়া পান শাহনেওয়াজ। একই মাসের 18 তারিখ ফের শাহনেওয়াজকে তুলে নিয়ে যায় হীরা। খবর পেয়ে স্ত্রী একটি ইকো পার্কে গিয়ে দেখতে পান তার স্বামীকে বুক পর্যন্ত বালুতে পুঁতে রাখা হয়েছে। পরে জনি, সম্রাট হোসেন ও নোয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজউদ্দিন আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে আরও 2 কোটি টাকা চাঁদা দাবি করে। সাংবাদিক মফিজের অ্যাকাউন্টে 1 কোটি টাকা পাঠানো হয়, পাশাপাশি দেয়া হয় আরও 1 কোটি টাকার চেক। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের
ছেড়ে দেওয়া হয়। জনি বুকের উপরে হাত রেখে বলে যে আমার অভিভাবক আছে, রাজনৈতিক অভিভাবক আছে, আমি কাউকে পরোয়া করিনি। আর এই কথা যদি কখনো বাস্ট হয় যে আপনার কাছে আমি টাকা নিয়েছি, তা আপনার কিন্তু সেই দিন জীবনে শেষ করে দেবো, আর ফিরে দিন আপনি কাউরে দেখতে পারবেন না। আমাকে ভয় দেখানো হয়েছিল যে কখনো যদি কাউকে কিছু বলবা না, বললে কিন্তু তোমাদের সেই দিনই শেষ করে দেবো। তা আমি বলছি আমি তো শেষ হয়ে গেছি, আমি তো এখন চিন্তা করি যে আমি তো শেষ হয়ে গেছি, রাস্তায় উঠে গেছি। আমি বিএনপি যত নেতা আছে প্রত্যেকটা নেতা দুয়ারে দুয়ারে গেছি, আমার একটা সমাধান দেন আপনারা, আমি এইভাবে চলা যায় না। এ বিষয়ে জানতে বিএনপি নেতা আসাদুজ্জামান জনি ও সাংবাদিক মফিজউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলেও তাদের পাওয়া যায়নি। তবে ফেসবুক পোস্টে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন তারা, দেন প্রতিশোধ নেওয়ার হুমকিও। ঘটনা তদন্তে বিএনপি 2 সদস্যের কমিটি করেছে, আর পুলিশ বলছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে আমাদের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদই স্থগিত করে দেওয়া হয়েছে। 2 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং এটা তদন্ত করে আমরা হয়তো চূড়ান্ত যদি কোনো পাই, চূড়ান্তভাবে তাকে বহিষ্কার করা হবে। আসমা খাতুন একটা অভিযোগ করেছেন, ওনার অভিযোগ আমরা পেয়েছি, আইনগত কার্যক্রম চলমান রয়েছে। জনির বিরুদ্ধে লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সংগঠন বিরোধী নানা কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বর্তমানে তার সাংগঠনিক সম্পাদক পদ স্থগিত রেখেছে নোয়াপাড়া পৌর বিএনপি। এখন যশোর। নাটোর চিনিকলের নিরাপত্তা প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে ও বেঁধে রেখে কারখানায় দুর্ধর্ষ ডাকাতের ঘটনা ঘটেছে। প্রায় 90 লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন পুলিশ। মাহবুব হোসেনের প্রতিবেদন। নাটোর চিনিকল থেকে মালামাল লুট করে গেট দিয়ে বের হয়ে যাচ্ছে একদল দুর্বৃত্ত। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এমন দৃশ্য। ওয়ার্কশপ সহ 3টি গুরুত্বপূর্ণ সেকশনে মালামাল লুট করে পালিয়ে যায় এই ডাকাত দল। কর্তৃপক্ষ জানায় শনিবার দিবাগত রাত 2টার দিকে নাটোর সুগার মিলে ঢুকে পড়ে 20 থেকে 25 জনের ডাকাত দল। পরে নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে তারা। লুট হয় মিলের 3টি সেকশনের গুরুত্বপূর্ণ মালামাল। রাত 1টার দিকে আমার বসে থাকার অবস্থা, পিছন থেকে আমার জঙ্গল থেকে এসে আমার ওই সামনে হাঁচে ধরার পর করছে লড়বো না, আমি লড়ে নাই, সামনে এসে আমার হাতে মোবাইল নিয়ে নিয়েছে। হাত বাঁধা বেরো, চোখ বাঁধা পরে এরা টর্চারিংও করছে, কয়েকজন টর্চারিংও করছে। আগামী নভেম্বরে আখের মৌসুমকে সামনে রেখে মারাইয়ের প্রস্তুতি নিচ্ছিল সুগার মিল কর্তৃপক্ষ। এর আগেই কারখানায় এমন ডাকাতির ঘটনায় আতঙ্কিত কর্মচারীরা। আমার তৈরি কিন্তু মালামাল সব নিয়ে এসে রাখা আছে, সম্পূর্ণ মালামাল মেলা মালামাল ক্ষতি হয়েছে মেলের। এখন মেল সামনে আগানোর চেষ্টাতে পিছিয়ে গেছে অনেক। কোনো আলমারিতে ওদের আক্রমণ বাদ নাই এবং আমাদের অনেক ক্ষতি এটা। সুগার মিল কর্তৃপক্ষের দাবি প্রায় 90 লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে ডাকাত দল। সব ড্রয়ার ভাঙছে, খুলছে, জেলার লকার থেকে ভাঙছে এবং ফাইলপত্র কাগজপত্র উল্টোপাল্টা করছে, বিভিন্ন মালামাল গুলো নিতে যাচ্ছে বা মনে করছে গেছে হতে পারে। ডাকাতির ঘটনায় সুগার মিল এলাকা পরিদর্শন করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছেন তারা। সহযোগিতা কার্যক্রম সকাল থেকে চলতেছে। আমি আসলে ব্যক্তিগতভাবে দেখতে আসছি আসলে সিকিউরিটিটা কেমন ছিল, এটা দেখে আমরা হয়তো প্রকৃত ঘটনা কি ছিল, কারা জড়িত সেটা আমরা শীঘ্রই বের করতে পারবো। ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে নিরাপত্তা ইনচার্জ সহ 2 জনকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। মাহবুব হোসেন, এখন নাটোর। সাকিব, একটু বলতে চাই, ট্রাম্পের শুল্ক আরোপে বাংলাদেশের পোশাক খাতে নতুন সম্ভাবনা হতে পারে। এরই মধ্যে প্রতিযোগী দেশ চীন থেকে সরে অনেক ক্রেতা কিন্তু অর্ডার দিচ্ছেন বাংলাদেশে, এবং যা মনে করা হচ্ছে বাংলাদেশে আগামী দিনে আরও বাড়বে। এবং এ সুযোগ যদি কাজে লাগানো যায়, সেক্ষেত্রে দেশের রপ্তানি আয় 10 থেকে 20 বিলিয়ন ডলার কিন্তু ছেড়ে যাওয়া সম্ভব, এবং এটা নিয়ে আশাবাদীও চট্টগ্রামের পোশাক শিল্পের ব্যবসায়ীরা। প্রতিবেদন আছে হোসেন জিয়াদের, সেটি দেখে আসবো। গেল অর্থবছরে দেশের মোট পোশাক রপ্তানি 39 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে 7.5 বিলিয়ন হয়েছে যুক্তরাষ্ট্রে।
অর্থাৎ দেশের পোশাক রপ্তানির প্রায় 15%-এরই গন্তব্য আমেরিকার বাজার। সম্প্রতি ট্রাম্পের শুল্ক আরোপে যখন টালমাটাল বৈশ্বিক বাজার, তখন এ খাতে উল্টো অপার সম্ভাবনা দেখছেন দেশের পোশাক খাতের ব্যবসায়ীরা। পোশাক শিল্প মালিকরা বলছেন, বাংলাদেশের প্রধান দুই প্রতিযোগী চীনের উপর 30% ও ভারতের উপর 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যেখানে বাংলাদেশের উপর হয়েছে 20%। এই অবস্থায় বৈশ্বিক সাপ্লাই চেইনে নতুন মোড় নেওয়ার সম্ভাবনায় দেশের পোশাক শিল্পের বহুমুখী রপ্তানি বাড়ার সম্ভাবনা দেখছেন শিল্প মালিকরা। একদিকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি যেমন বাড়বে, তেমনি চীন ও ভারতের অনেক ক্রেতারা হবে বাংলাদেশমুখী। এরই মধ্যে অনেক ক্রেতা বাংলাদেশে যোগাযোগ করে অর্ডার দিতে শুরু করেছে বলেও জানান পোশাক খাত সংশ্লিষ্টরা। বিজিএমই এর সমীক্ষা অনুযায়ী বিভিন্ন গার্মেন্টসের মালিকদের সাথে কথা বলে আমরা দেখছি চায়নার অনেক অর্ডার আসতেছে এফওসি ভিত্তিতে। তো এই এফওসিটাকে যদি ওপেন করে দেওয়া হয়, কোনো ব্যারিয়ার না দিয়ে, কারণ এটার সাথে তো আমার ব্যাক টু ব্যাক করতে হচ্ছে না, আমার কোনো আপনার কোনো এলসির কোনো ইনভলভমেন্ট থাকছে না, তাহলে কিন্তু আমি সহজভাবে আমি অর্ডারগুলো নিতে পারছি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই সুযোগগুলো যদি কাজে লাগাই, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের অনেকাংশে আমরা এগিয়ে যাব। শিল্প মালিকরা বলছেন, এমন সুযোগ সবসময় আসে না, তাই বৈশ্বিক ক্রেতাদের সাথে আলাপ করে ক্রেতা আকর্ষণের মোক্ষম সুযোগ এখনই। নতুন করে ক্রয় আদেশ বাড়লে বন্ধ পোশাক কারখানা চালুর পাশাপাশি কর্মসংস্থান তৈরিরও সম্ভাবনা বাড়বে। টেরিফ, শুল্ক, বিভিন্ন বাধা, বিভিন্ন ধরনের যে আমাদের সমস্যা, এই সমস্যাগুলি যদি সমাধান করে সরকার আমাদের পাশে দাঁড়ায়, আমরা যদি আগের মতো সেই উদ্যম নিয়ে কাজ করি, এই টেরিফের স্ট্রাকচার যেটা হলো সেটাতে আমরা লাভবান হতে পারবো বলে আমার বিশ্বাস। এক্সপোর্ট করার যে একটা পুরো সময় থাকে, এই সময়টা আমাদের অনেক বেশি, ভিয়েতনামের তুলনায় করতে গেলে অনেকটা দ্বিগুণ। এই দ্বিগুণটাকে কমিয়ে আনতে পারা এবং অন্যান্য বাধা বিপত্তিগুলি যদি আমরা সরাতে পারি, সরকার যদি বিভিন্ন নীতিগত সহায়তা আমাদেরকে দেয়, তাহলে হয়তো আমরা এই সুযোগটা গ্রহণ করতে পারবো এবং এটা রাইট টাইম টু অ্যাড্রেস দি প্রবলেম। তবে চ্যালেঞ্জও কম নয়। বাংলাদেশের উপর আরোপিত 20% শুল্কের ভার কমাতে দামও কমানোর দাবি তুলবে আন্তর্জাতিক ক্রেতারা। এই অবস্থায় বৈশ্বিক পোশাকের বাজারে শক্ত অবস্থান তৈরি করতে দ্রুত ব্যবসায়ীদের সাথে সরকারের আলোচনা ও নীতি নির্ধারণের দাবি বিজিএমইএ নেতাদের। কোয়ালিটি বলেন, প্রোডাক্টিভিটি বলেন, আপনার টেকনোলজি বলেন, যে জায়গায় বাংলাদেশ আসছে সেটা বাংলাদেশ 1 নম্বর। সমসাময়িক যে সমস্যাগুলো আছে অভ্যন্তরীণ, এইগুলোকে যদি আরও বেশিভাবে যদি আমরা যদি অ্যাড্রেস করতে পারি এবং পলিসিগতভাবে আমরা যদি সাপোর্ট পাই, তাহলে বাংলাদেশে এই গার্মেন্টস শিল্পের প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা শতভাগ। গেল অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় $48 বিলিয়ন। উদ্যোক্তারা বলছেন, নতুন বাজারের সম্ভাবনা কাজে লাগাতে পারলে রপ্তানি আয় $10 থেকে $20 বিলিয়ন বাড়ানো সম্ভব। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। ট্রাইব্যুনালের রাজসাক্ষী মামুন, ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে বিপ্লব ব্যর্থ হবে। অভ্যুত্থান স্মরণে শাহবাগে ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীর ঢল। বিকেলে শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। বিমানের শব্দে এখনো আতঙ্কিত মাইলস্টোনের শিক্ষার্থীরা। দুর্ঘটনার 12 দিন পর খুলছে স্কুল। মঙ্গলবার থেকে ক্লাস, স্মরণ সভায় অভিভাবক শিক্ষার্থীরা। যশোরে বিএনপি নেতা ও সাংবাদিকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগের পর নিরাপত্তার শঙ্কায় ব্যবসায়ী পরিবার। নাটোর চিনিকল অস্ত্রের মুখে 90 লাখ টাকার মালামাল লুট। এবং মার্কিন শুল্ক চাপে পোশাকের ক্রয় দেশ চীন থেকে বাংলাদেশে আসার সম্ভাবনা, নীতি সহায়তা চান ব্যবসায়ীরা। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tvএখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/echontv।